ঘটনাতে। তো ঘটনা আসলে কিভাবে সংগৃহীত হলো সেটির প্রেক্ষাপটটা না বললে এই ঘটনার মূল অংশে ঢোকাটা মনে হয় কিছুটা ভুলই রয়ে যাবে। তো চলুন ঘটনার সংগ্রহের প্রেক্ষাপটটা বলি। 2019 সাল, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ। এই যে আরিফ ভাই এবং তার যে বন্ধুবান্ধবরা, ওনারা কিন্তু ওই সময়ে কেউ কেউ অ্যাডমিশন টেস্টের জন্য লেখাপড়া করছেন, কেউ কেউ বিদেশ যাবেন। যেমন আরিফ ভাই বিদেশ যাবেন, উনি ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, চেষ্টা করছিলেন। আবার কেউ কেউ আর লেখাপড়া করবেন না, তারা ব্যবসা বাণিজ্য করবেন, ওরকম প্রস্তুতি নিচ্ছেন। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার পর একটা সময় থাকে, যেই সময়টা আসলে রেজাল্টের মধ্যবর্তী একটি সময়। তো ওই সময়ে আরিফ ভাইয়ের কয়েকজন বন্ধুবান্ধব, যেমন এই যে রাশেদ ভাই এবং তার আরও কয়েকজন বন্ধু, ওই জায়গায় অবশ্য আরিফ ভাই ছিলেন না, তো ওনারা প্রায় বিকেলেই বাইরে বের হতেন, হাঁটাহাঁটি করতেন। গোবিন্দপুর, মানে নবাবগঞ্জের গোবিন্দপুর নামক একটা জায়গা রয়েছে, সেখান থেকে হাঁটাহাঁটি শুরু করে বেশ অনেকটা পথ ওনারা হাঁটাহাঁটি করতেন। রাত হয়ে যেত, তখন বাসায় ফিরতেন। তো মূলত আড্ডা দিতেন আর কি। তো ওনারা একদিন ওই গোবিন্দপুর থেকে একটু এগিয়েছেন, তবে ওই দিনটা বা তার আগের কয়েকটা দিন আকাশে মেঘ থাকলেও গরম ছিল প্রচণ্ড। থাকে না এরকম যে আকাশে মেঘ কিন্তু অনেক গরম, ভ্যাপসা গরম। তো এরকম ছিল, বৃষ্টি হবে হবে কিন্তু হয় না, কিন্তু আকাশে মেঘ রয়েছে। তো বন্ধুবান্ধবরা ওনারা যখন নিজেরা আলোচনা করছিলেন যে আজকে কি বের হবো কি না, তখন কেউ কেউ বলছে বৃষ্টি হতে পারে, কেউ কেউ আবার বলছে আরে না, এই কয়েকদিন তো বৃষ্টি হলো না, এরকম মেঘ তো কয়েকদিন ধরেই দেখছি, চল বের হই। তো ওনারা বের হন। তো সন্ধ্যার কিছুক্ষণ পর, মানে তখন সন্ধ্যার আলোটা একদম শেষ, অন্ধকার নেমে এসেছে, কারণ মাগরিবের আজান দেওয়ার পরেও কিন্তু চারদিকে কিছুটা আলো থাকে, তো ওই আলোটাও নাই, অন্ধকার নেমে এসেছে। তখন টিপ 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 করে বৃষ্টি শুরু হয়েছে। তো ওনারা যেই পথটা দিয়ে হাঁটছিলেন, একটা রাস্তা দিয়ে, পিচ ঢালা রাস্তা, তো ওইখানে অবশ্য ওরকম কোনো ঘরবাড়ি নাই বা কোনো এমন কোনো শেড নাই যেখানে দাঁড়িয়ে ওনারা আশ্রয় নেবেন। তো বৃষ্টিটা আসলে টিপ টিপ করে হচ্ছিল, ওর মধ্যে দিয়ে উনি হাঁটছিলেন। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দেখলেন যে একটা জায়গায় শেডের মতো আছে, ওখানে একটা রিক্সা দাঁড়ানো, আর ওই শেডের নিচে বোরকা পরা দুইজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, মধ্যবয়স্ক দুইজন ভদ্র মহিলা, আর একজন বয়স্ক রিক্সা চালক দাঁড়িয়ে আছেন। এই দুইজন ভদ্র মহিলা ওই রিক্সা চালকের সাথে হই হট্টগোল করছেন। তো ওইদিকে এই যে রাশেদ ভাই সহ আরও যে কয়েকজন 3-4জন বন্ধুবান্ধব ছিল, ওনারা আবার ওইখানে গিয়ে দাঁড়ান, গিয়ে বলেন যে কি আন্টি কি হয়েছে, এনার সাথে এরকম ঝগড়াঝাটি করছেন কেন? তো ওই দুজন বলছে আরে দেখো না বাবা, রিক্সায় উঠলাম, টিপ টিপ বৃষ্টি, অন্য অন্য রিক্সা তো চলে যাচ্ছে, উনি আমাদেরকে এই টিপ টিপ বৃষ্টিতেই এখানে দাঁড় করালো, বলে যে উনি নাকি আর যাবে না, বৃষ্টির মধ্যে উনি নাকি রিক্সা চালাবে না। তখন আবার ওই রিক্সা চালক বলছে যে আপনাদেরকে তো আমি ওঠার সময় বলছি যে বৃষ্টির মধ্যে আমি রিক্সা চালাবো না, তো আপনাদের সাথে তো আমি কথা দুই করি নাই, আমি তো আমার কথাই রাখছি, বৃষ্টির মধ্যে আমি রিক্সা চালাবো না। তখন ওই দুই ভদ্র মহিলা বলতেছেন আর 5টা মিনিট আগায় গেলেই আপনি আমাদেরকে পৌঁছে দিতে পারেন, এখন রাত হয়ে গেছে, আমরা দুইজন মহিলা মানুষ, এখানে তো বিপদে পড়তে পারি, তো বৃষ্টি যদি আবার বেড়ে যায় তখন তো আরও ঝামেলা হবে, আমরা কখন যাব বাসায়, আপনি তো এইটুকু করতেই পারতেন। কিন্তু ওই রিক্সা চালক উনি বলতেছেন যে না, আমি বৃষ্টির মধ্যে রিক্সা চালাই না, আমি যাব না। এদিকে দুইজন মহিলা বলতেছে আরও তো রিক্সা চালক আপনার পাশ দিয়ে চলে গেল, এই রাস্তা দিয়েই তো গেল, কই তারা তো রিক্সা থামালো না, আর বৃষ্টি তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আপনার গেলে সমস্যা কি? কিন্তু না, ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক কোনোভাবেই রিক্সা চালাবে না, সাফ সাফ বলে দেন। তখন ওই যেই কয়েকজন যারা আসছিলেন, রাশেদ ভাই সহ আরও বন্ধুবান্ধব, বুঝলেন যে এই বয়স্ক রিক্সাওয়ালা মানে মুরব্বী যিনি, উনি খুবই ঘাটতেরা টাইপের একজন মানুষ, তাকে দিয়ে কোনোভাবেই এখান থেকে ওই দুইজন ভদ্র মহিলাকে পাঠানো সম্ভব হবে না। তখন ওনারা আবার ওই দুইজন ভদ্র মহিলাকে আশ্বস্ত করেন যে আন্টি আপনারা চিন্তা করেন না, আমরা দেখি আপনাদেরকে কিভাবে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, আমরা রিক্সা ঠিক করে দিচ্ছি। তো যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ওনাদের কয়েকজন আবার একটু এগিয়ে গিয়ে একটা ফাঁকা রিক্সা নিয়ে আসেন, ফাঁকা রিক্সা নিয়ে এসে ওনাদের দুইজনকে ওই রিক্সায় তুলে দেন। তো তুলে দেওয়ার পর ওনারা চলে যান। ওনারা চলে যাওয়ার একটু পরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ওই সময় রাশেদ ভাই বা অন্যান্য যারা ছিলেন তারা মনে করেছেন তারা এখান থেকে চলে যাবেন, কিন্তু না, ওই ঝমঝম বৃষ্টি হওয়ার কারণে ওনারা ওই শেডের নিচে আটকা পড়ে গেলেন। এখন ওই যে বয়স্ক রিক্সা চালক যিনি, উনি তো ওখানে আটকা পড়ে গেছেন। তো ওনাকে আবার অন্যরা বলছেন যে
আরে চাচা, আপনার শরীর যদি খারাপ লাগে তাহলে এর ভিতরে বের হইতেন না, তো এখন বের হইলেন, আবার বৃষ্টির মধ্যে রিক্সাও চালাবেন না, তাহলে এখন কি হবে, এখন যাবেন কিভাবে? তখন উনি বলছেন, আরে বাবা, তোমরা বিষয়টা বোঝো নাই, আমি বৃষ্টির মধ্যে রিক্সা চালাবো না আমার শরীর খারাপের জন্য না, আমার বৃষ্টির মধ্যে রিক্সা চালানো নিষেধ, এই জন্য আমি বৃষ্টির মধ্যে রিক্সা চালাবো না, সোজা কথা। আর আমি আরও বহু বছর আগের থেকে বৃষ্টির মধ্যে, রিক্সা তো দূরের কথা, আমি বৃষ্টির মধ্যে থাকিও না, বৃষ্টি হলে কোনো একটা নিরাপদ জায়গা আশ্রয় নেই বা বাসার মধ্যেই থাকি, এটা নিষেধ আমার। তো এই কথা বলতে বলতে হয় কি, কোথা থেকে যেন একটা কুকুর আসে, তো বৃষ্টিতে ভিজে ওই কুকুরটা ওখানে আসে। তো কুকুর হয় কি, সাধারণত দেখা যাচ্ছে যে শরীর যদি তাদের ভিজে যায় তারা একটা গা ঝাড়া দেয়, তো ওই কুকুরটা গা ঝাড়া দিল না, ওই কুকুরটা এসে ওই যে বয়স্ক যিনি ভদ্রলোক তার কাছে আসলেন। তার কাছে আসার পর ওই বয়স্ক ভদ্রলোক করলেন কি, তার যে লুঙ্গি, এই লুঙ্গিটা দিয়ে, মানে পরিধেয় লুঙ্গিটা, এই লুঙ্গিটা দিয়েই ওই কুকুরের মাথা, ঘাড়, শরীরটা মুছিয়ে দিলেন। তো কুকুরটা ওখানে বসে আছে, চুপচাপ বসে আছে। তখন এই রাশেদ ভাই সহ অন্যরা বলছে যে, চাচা, এই কুকুরটা কি আপনার পালা কুকুর নাকি? আরে না, পালা কুকুর না, এই আসছে আর কি বৃষ্টির মধ্যে, এই জন্য একটু শরীরটা মুছিয়ে দিলাম। এখন রাস্তার একটা কুকুরকে উনি নিজের পরিধেয় লুঙ্গি দিয়ে মাথা মুছে দিলেন, গলা মুছে দিলেন, ঘাড় মুছে দিলেন, পিঠ মুছে দিলেন, বিষয়টা একটু অস্বাভাবিক থেকে না? তো এরপর ওই ওখানে যারা ছিলেন আর কি, এই যে রাশেদ ভাই, তখন তারা জিজ্ঞেস করেন, আচ্ছা আচ্ছা, বলেন তো আপনি বৃষ্টির মধ্যে রিক্সা চালান না কেন? তখন বলেন, আরে বাবা, সে এক বিশাল কাহিনী। তবে এই কাহিনীটা বলা যায় কারণ এই কাহিনী আমি আরও বহু মানুষকে বলছি, এই জন্য তোমাদেরকেও বলি, কোনো সমস্যা নেই, তোমরা শোনো। তো বলতে শুরু করেন ওই বয়স্ক ভদ্রলোক। তিনি বলেন যে সময়টা মুক্তিযুদ্ধের আগেই হবে, তখন এই নবাবগঞ্জ, কলাকোপা, এই জায়গাগুলোতে রাস্তার আশেপাশে অনেক ঝোপ জঙ্গল ছিল, অনেক। তো উনি তো তখন একদম মানে ইয়াং একজন মানুষ, তখনও বিয়ে শাদী করেন নাই আর কি, কৃষিকাজ করেন। আর সন্ধ্যার পর হলেই কীর্তন শোনার জন্য কোনো মন্দিরের কাছে যেতেন, কারণ ওখানে যারা যুবক বয়সী যারা ছিলেন তখন ওনারা সন্ধ্যার পর অনেকেই হিন্দু মুসলিম বন্ধুবান্ধব সব একসাথে ওই কীর্তন শোনার জন্য মন্দিরের আশেপাশে যেতেন আর কি। তো এটা উনি রেগুলারই করতেন। তো একদিন এই যে ভদ্রলোক, ওনার নাম বলি, ওনার নাম হচ্ছে আব্দুস সামাদ। এই আব্দুস সামাদ চাচা, তো উনি ওনার এক বন্ধু, তার নাম হলো রমজান, তাকে নিয়ে ওই সন্ধ্যার পর বের হয়েছেন এই কীর্তন শোনার জন্য। তো কীর্তন শুনেছেনও, কীর্তনটা ওই দিন আবার কোনো কারণে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওই দিনটা ছিল পূর্ণিমা, ওনারা যখন বাসা থেকে বের হয়েছেন তখন পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক একদম উজ্জ্বল হয়ে আছে। তো ওই মন্দির থেকে বের হয়েছেন, বের হওয়ার পর হঠাৎ করে দেখেন যে চারদিকে অন্ধকার হয়ে গেছে, মানে চাঁদের আলো নাই। তখন এই যে সামাদ চাচা উনি বলছেন যে, রে রমজান, একটু আগে না দেখলাম যে পূর্ণিমা, এখন আবার অন্ধকার, ঘটনাটা কি? এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। তখন আবার ওই রমজান চাচা বলছে, আরে আকাশ মনে হয় মেঘ করছে, এই জন্য এরকম অবস্থা, তো এটা হইতেই পারে, চল বাড়িতে যাই। তো ওনারা ওনাদের বাড়ির পথ ধরেছেন। তো কিছুটা পথ আগানোর পর টিপ 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 করে বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টিতে আসলে ওনাদের কিছু হয় না, এগুলো নিয়ে ওনাদের মাথা ব্যথারও কোনো কারণ নাই, এই ধরনের বৃষ্টি ওনারা বেশ উপভোগই করেন। কিন্তু ওনারা যখন বাড়ির পথ ধরে যাচ্ছিলেন, দুই পাশে জঙ্গল ছিল, ঝোপ জঙ্গল ছিল, হঠাৎ করে বাচ্চার শব্দ, এই বাচ্চার শব্দ এমন যে বাচ্চা কান্না করছে বিষয়টা এরকম না, বাচ্চা হাসছে বিষয়টা এরকমও না, অনেক সময় বাচ্চারা শুয়ে শুয়ে এক ধরনের শব্দ করে, আ করে এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ। তখন এই আব্দুস সামাদ চাচা বলছেন, এই রমজান, এই বাচ্চার শব্দ কোত্থেকে আসে রে? তখন ওই রমজান চাচা বলছে, আরে তাই তো, বাচ্চার শব্দই তো। তখন ওনারা দুজন চিন্তা করেন যে নিশ্চয়ই কোনো বাড়ির থেকে কোনো বাচ্চাকে কোনো শেয়াল ধরে নিয়ে এসেছে, কারণ আশেপাশে শেয়াল আছে অনেক, আর তাছাড়া আশেপাশে এত ঝোপ জঙ্গল ছিল যে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীও ওই সময় ওইদিকে ঘোরাফেরা করতো। তো চিন্তা করেছেন যে নিশ্চয়ই শেয়ালের কাজ, কারণ শেয়াল মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটাতো, বাচ্চা চুরি করে নিয়ে যেত, চুরি করে ওগুলোকে খেয়ে ফেলতো। তখন ওনারা চিন্তা করলেন এই বাচ্চাটাকে তো উদ্ধার করার দরকার, না জানি কোন মা বাবার বুক খালি করে নিয়ে আসছে এই শেয়ালগুলো। তখন ওই বাচ্চার শব্দের উৎস ধরে ওনারা খুঁজতে থাকেন যে বাচ্চাটা কোথায়। বেশিক্ষণ খুঁজতে হয় নাই, একটা ঝোপের
পাশেই একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দেখতে পান। ওই সময় অন্ধকার থাকলেও যতটুকু দেখা যাচ্ছিল একদম ফুটফুটে সুন্দর ফর্সা একটা সন্তান, যার চুলের কালারটাও ছিল অনেকটা স্বর্ণালী কালার, মানে সোনালি কালারের, এরকমটা মনে হচ্ছিল ওনাদের কাছে, এতটা সুন্দর। তো উনি চিন্তা করছেন, বা ওনারা দুজনে চিন্তা করছেন, আরে এটা তো মনে হয় না যে কোনো আমাদের মতো স্বাভাবিক কোনো মানুষের সন্তান, মনে হচ্ছে কোনো বিদেশি কোনো মানুষ হবে, কারণ আমরা যারা গ্রামগঞ্জে থাকি তো আমাদের সকলের শরীরের রঙটা একটু অন্যরকম, কিন্তু এই বাচ্চার রং এত সুন্দর কেন, মনে হচ্ছে বিদেশি কোনো মানুষের বাচ্চা হবে, কিন্তু এইখানে কিভাবে আসলো। তো এরকম ওনারা আলোচনা করছেন আর কি। তারপরে কি করেন, এই যে সামাদ চাচা উনি বাচ্চাটাকে কোলে তুলে নেন এবং রমজান চাচাকে বলেন যে রমজান চল এইটাকে নিয়ে যাই, কারণ এখানে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে। তো বাচ্চাটাকে বাচ্চার মা বাবা খুঁজে তাকে দিয়ে দিতে হবে। তো এখন চল, এখন তো বৃষ্টি পড়তেছে, বাচ্চার ঠান্ডা লেগে যাবে। তো ওনারা দুজন হাঁটা শুরু করলেন, বাচ্চাটা কোলে হলো এই যে সামাদ চাচার। বেশি দূর আগানো লাগে নাই, সামান্য একটু পথ আগানোর পরে পেছন থেকে এক ধরনের ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। শব্দটা এমন ছিল যে একসাথে বিভিন্ন ধরনের প্রাণী ডাকছে। হাতি যদি ডাকে, ঘোড়া যদি ডাকে, বাঘ যদি ডাকে, ছাগল ডাকে, কুকুর ডাকে, সব যদি একসাথে ডাকে এরকম কেমন শব্দ শোনা যায়, ঠিক এইরকম মনে হচ্ছে একযোগে অনেক প্রাণী হেঁটে হেঁটে আসছে। আর সেই সাথে নূপুরের ঝন 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 শব্দ এটাও শোনা যাচ্ছে, মনে হচ্ছে নূপুর পায়েও কেউ আসছে। তো এরা আবার কারা, এরা কোত্থেকে আসে? এই যে সামাদ চাচা এবং রমজান চাচা এই দুজন তো খুব ভয় পান যে আরে এরা কারা, দেখতে হবে তো। তো ওনারা কি করেন, একটা ঝোপের পাশে গাছের আড়ালে লুকিয়ে পড়েন। ওই বাচ্চাটা কিন্তু তখন একদম চুপচাপ হয়ে আছে, একটা শব্দও করছে না। তো বেশিক্ষণ লুকিয়ে থাকতে হয় নাই, খুব তাড়াতাড়ি দেখতে পান যে আসলে কারা। দেখতে পান যে লাল টুকটুকে শাড়ি পরা নতুন বউয়ের সাজে সজ্জিত একজন নারী, যার চেহারা খুবই সুন্দরী, মানে সে অসাধারণ রকমের সুন্দরী একজন মহিলা। আর তার পেছনে হাতি, ঘোড়া, বাঘ, ছাগল, কুকুর, বিভিন্ন ধরনের প্রাণী তারা ডাকছে। আর সে যে হেঁটে আসছে, তার পায়ে থাকা নূপুরের ঝনঝন শব্দ পাওয়া যাচ্ছে। তো এই জিনিসটা যে মোটেও স্বাভাবিক না, এটা কিন্তু এই যে রমজান চাচা আর এই আব্দুল সামাদ চাচা দুজন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তো ফিসফিস করে এই সামাদ চাচা রমজান চাচাকে বলছেন, হ্যাঁ রে রমজান, দেখলি কী জিনিস সামনে আমাদের চলে আসলো, এ তো স্বাভাবিক কিছু না রে, এ তো দেওদানব রে, এখন কি করি? তখন রমজান চাচা তো এমনিতে একটু ভীতু প্রকৃতির, মানে উনিও সাহসী, কিন্তু মানে এতটা সাহসী না যে যে কোনো পরিস্থিতি উনি সাহস ধরে রাখবেন, কিন্তু সামাদ চাচা আবার এই বিষয়ে অনেকটাই সাহসী। তখন রমজান চাচা তো বলতেছেন, আরে আমার তো ভয় লাগতেছে, আমাদের মনে হয় জীবন এখানেই শেষ। তখন সামাদ চাচা অভয় দিচ্ছেন, আরে চুপ থাক, দেখি কি হয়। তো ওনারা তো ঝোপের আড়ালে লুকিয়ে আছেন। আর ওই যে মহিলা, ওই মহিলাটা বলে উঠছে, কত বড় সাহস, আমার বাচ্চার গায়ে হাত দেয়, এত বড় সাহস হলো কিভাবে, দাঁড়া আমি বের করে নেই আগে। এই কথা শোনার সাথে সাথে এই সামাদ চাচা আর রমজান চাচা তো প্রাণ ওষ্ঠাগত, কারণ বাচ্চা বলতে সে কার বাচ্চা বোঝাচ্ছে, তাদের কোলেই তো একটা বাচ্চা, বিশেষ করে সামাদ চাচার কোলে যে বাচ্চাটা। তখন তো উনি বুঝতে পেরেছেন, সর্বনাশ, এই বাচ্চার মা তো এখন কি করি। এখন ওনারা বুঝতে পেরেছেন যে এইবার যদি একবার এরা ধরতে পারে এদের দুইজনকে, আর নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই। তো এরকম করে দুজন চুপচাপ বসে আছেন। তো হয়েছে কি, হঠাৎ করে হয়তো বা পায়ে মশা বা কিছু একটা কামড় দিয়েছে, বা এরকম কোনো কিছু একটা হবে, কোনো কারণে একটা শব্দ করেছেন, হয়তো বা মশাটাকে মারার জন্য হাত দিয়েছেন সেখানে, বা শরীরের কোথাও চড় দিয়েছেন, বা কিছু একটা শব্দ হয়েছে আর কি, ঠিক মনে নাই যে কী শব্দ বা কে কখন করেছিল, অতটা মনে করতে পারেন না। হয়েছে কি, এই শব্দ হওয়ার সাথে সাথে ওই যে মহিলাটা ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকিয়েছে। আর যখন তাকিয়েছে তখন
এই যে সামাদ চাচা এবং রমজান চাচা ওনারা দুজনই দেখেন আরে একটু আগে যে সুন্দরী একটা নারী দেখলাম, হ্যাঁ তার চেহারা এখনও সুন্দর, কিন্তু এ কি তার চোখ দুটো এত ভয়ঙ্কর কেন, কিসের চাহনি, ভয়ঙ্কর চাহনি। এবং এই যে সামাদ চাচা এই যে রাশেদ ভাইদেরকে বলছিলেন যে এমন চাহনি যদি কেউ কারোর দিকে দেয় নিশ্চিত সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। ওনারা তো এমন চাহনি দেখে এত ভয় পেয়েছেন, ওই বাচ্চা ওখানে রেখেই ওনারা দিয়েছেন দৌড়। এমনও হতে পারে যে বলছিলেন যে আসলে রেখেছেন নাকি হাত থেকে পড়ে গেছে ভয়ে, এটাও আসলে ওরকম মনে নাই, মানে বাচ্চা ওখানে রেখেই দিয়েছেন দৌড়। তো দৌড় যে দিয়েছেন, ওদিকে সামাদ চাচা বলছেন রমজান রে তাড়াতাড়ি পাশে কবরস্থান আছে, কবরস্থানে ঢোক, এসব দেওদানব কবরস্থানে ঢোকে না, এরকমটাই শুনছি। তো পাশেই ছিল কাশিমপুর কবরস্থান, যারা অত্র এলাকায় আছেন তারা কবরস্থানটা চেনেন, পাশে কাশিমপুর কবরস্থান ছিল। ওনারা দৌড়ে ওই কাশিমপুর কবরস্থানে ঢুকে পড়েন। ঢোকার পর পিছন থেকে কিন্তু ওই যে সেই প্রাণীদের গর্জন আবার শুনতে থাকেন, আর সেই ঝনঝন ঝনঝন শব্দ, মনে হচ্ছে কবরস্থানের দিকে ওরা সবাই এগিয়ে আসছে। আবার দূর থেকে বলছে এত বড় সাহস, আমার বাচ্চাকে ধরিস, দাঁড়া আসতেছি, তো এরকম করে বলছে। কিন্তু তো ওনারা তো চিন্তা করছেন শেষ, আজকে আর বাঁচার উপায় নাই। ওনারা কবরস্থানে ঢোকার পর চিন্তা করছেন যে কোথায় লুকানো যায়, কবরস্থানে তো লুকানোর কথা জায়গা নাই। এদিকে সামাদ চাচা বলছেন যে এই রমজান কোনো ভাঙা কবর যদি থাকে তাড়াতাড়ি ওর ভিতরে চল লুকাই, এছাড়া আর বাঁচার উপায় নেই, বাইরে থাকা যাবে না। মনে হচ্ছে ওরা কবরস্থানের মধ্যে ঢুকে পড়তে পারে। তো ওনারা ওই অন্ধকারে দেখছেন ভাঙা কবর কোনটা, এর মধ্যে একটা ভাঙা কবর আসলে ওনারা দেখতে পান। তো ওর মধ্যে দুজন নেমে পড়েন, নামার পরে বুঝতে পারেন যে কোন ভয়ানক একটা জায়গায় নেমেছেন, কারণ ওই কবরটা খুব বেশি দিন হয় নাই, যে কোনো কারণেই হোক উপরকার মাটি ভেঙে পড়ে গেছে আর লাশটাও পচে গেছে, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তো ওইখানে ওনারা কী করছেন, কবরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর এখন দাঁড়িয়ে তো থাকা যায় না, শুয়ে পড়তে হবে, আর কবরের মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করছেন। আর ওই সময়ে ওই টিপ 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 বৃষ্টি কিন্তু হচ্ছে, ওই টিপ টিপ বৃষ্টি সরাসরি আকাশ থেকে এই যে রমজান চাচা এবং সামাদ চাচার মুখে পড়ছে। এরই মধ্যে ঘটে আর এক ভয়ানক ঘটনা, সেটা হলো একে তো লাশ পচার দুর্গন্ধ তো আসছেই নাকে, এমন সময় এই রমজান চাচা ফিল করেন যে তার পায়ের কাছে লোমশ কোনো একটা প্রাণী আছে। অনেক সময় কবরের মধ্যে শেয়াল বা এই টাইপের কোনো প্রাণী কিন্তু নেমে পড়ে লাশ খাওয়ার জন্য। তো এই প্রাণীটা নড়াচড়া করছিল, কিন্তু তাদেরকে তখনও কোনো আঘাত করেনি। আর ওইটা আসলে কী প্রাণী, এটা কি শেয়াল না অন্য কিছু, না ভয়ানক কোনো প্যারানরমাল কিছু, এই বিষয়ে ওনারা বলতে পারেন না। একে তো উপর থেকে এই ধরনের বিভিন্ন প্রাণীর গর্জন, তার উপর সেই মহিলার ভয়ঙ্কর শব্দ, আর এই কবরের ভিতরে লাশ পচা দুর্গন্ধ, আর হচ্ছে পাশে একটা লোমশ প্রাণী, কি এক বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি। এই সামাদ চাচা সেটাই বর্ণনা করছিলেন এই রাশেদ ভাইদের কাছে যে কী যে ভয়ানক একটা পরিস্থিতি, এটা আসলে বোঝানো যাবে না। তো এরকম করে ওনারা কিছুক্ষণ আছেন। এর মধ্যে কি হয়েছে, এই যে রমজান চাচা উনি তো ভীতু প্রকৃতির মানুষ, কোনো কারণে ওনার পা একটু নড়ে ওঠে। কতক্ষণ আর এভাবে শুয়ে থাকা যায়, ভয় এরকম মনের মধ্যে এরকম ভয় নিয়ে। তো যখন নড়ে উঠেছে তখন ওই যে লোমশ প্রাণীটার শরীরে কিছুটা হয়তো আঘাত লেগেছে, আর সাথে সাথে ওই প্রাণীটা কী করেছে, এই রমজান চাচার পায়ে দিয়েছে এক কামড়। যখনই কামড় দিয়েছে তখন তো রমজান চাচা ওরে বাবা গো মা গো মেরে ফেললো, খেয়ে ফেললো রে, এই বলে চিৎকার করে উঠছেন। আর যেহেতু চিৎকার করে ফেলছেন এখন তো আর পালিয়ে থাকার সুযোগ নাই, এখন সামাদ চাচা লাফ দিয়ে কবর থেকে উঠে গেছেন, রমজান চাচা উঠে গেছেন, রমজান চাচা উঠছেন, সামাদ চাচা উঠছেন, কিন্তু ওরা বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করেন নাই। একদিকে দৌড়ানো শুরু করেছেন যে কবরস্থান থেকে ওনারা বের হয়ে যাবেন, কারণ কবরস্থানের এইখানেও তো একটা বিপদে পড়ে গেছেন। তো ওনারা আসলে কবরস্থান থেকে বের হয়েছেন কি হন নাই ঠিক বলতে পারেন না। হঠাৎ করে মনে হলো পেছন থেকে দুজনেরই পিঠে মনে হলো কে ধরাম করে একটা চর মারল। তো চর খেয়ে দুজনই পড়ে গেছেন। পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন এইটা সেই মহিলা, যেই মহিলা তার সন্তানকে খুঁজছে। তার কোলে অবশ্য এখন সন্তানটা নাই, মনে হলো তার সাথে অন্য যে প্রাণীগুলো আছে এই প্রাণীর কারো কাছে ওই সন্তানটা দিয়ে রাখা। ওই মহিলার চেহারা কিন্তু বিকৃত হয়নি, কিন্তু তার চাহনি বা চোখ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, মানে এমন ভয়ঙ্কর
যে আসলে ওই চোখের দিকে তাকালেই মানুষ মারা যাবে, এমন ভয়ঙ্কর চাহনি ছিল। ওই মহিলা বলে ওঠে, তোদের এত বড় সাহস, আমার বাচ্চাকে ধরেছিস তোরা। এরপরে ওনাদের দুজনের আর কিছু মনে নাই। ওনারা যখন চোখ খোলে তখন দেখে চারদিকে সকাল হয়ে গেছে এবং ওনারা দেখেন যে ওনাদের চারপাশে আরও অনেক মানুষ এবং তারা সবাই কৃষক শ্রেণীর মানুষ। তারা বলতেছে, এই মিয়া, তোমরা এই ধান ক্ষেতের ভিতর কোত্থেকে আসলা? তোমরা ধান নষ্ট করছো চারদিকে। ওনারা তাকিয়ে দেখেন আসলেই তো তারা ধান ক্ষেতের মধ্যে পড়ে আছেন, কিন্তু ওনারা ছিলেন কাশিমপুর কবরস্থানের কাছে। তখন ওনারা একটু স্বাভাবিক হন। তখন এই যে সামাদ চাচা সবাইকে এই বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা। সবাই তো শুনে অবাক হন, বলে তোমরা তো কাশিমপুর কবরস্থান থেকে আরও অনেক দূরে চলে আসছো, এই ধান ক্ষেতের মধ্যে পড়ে আসো। তখন স্থানীয় লোকজনরা তাদেরকে একটু স্বাভাবিক করে, পানি টানি খাওয়ায়, এদের মধ্যে একজন দুইজন সাথে গিয়ে তাদের বাড়িতে দিয়ে আসে। তো এই ঘটনার পর থেকে নিয়ে একটা সমস্যা শুরু হয় রমজান চাচার সাথে। সেটা হচ্ছে ওনার যে পা, এই যে পায়ে কামড় দিয়েছিল যে প্রাণীটা, আসলে তো বলতে পারেন এটা কী কামড়, মনে করছেন সাপ টাপ কিনা, কিন্তু সাপের তো আর লোম হয় না। ওনারা এই বিশেষ করে এই যে রমজান চাচা এবং তার পরিবার যারা ছিলেন ওই সময় কী করেছেন যে ওনারা ওই যে সাপের ট্রিটমেন্ট যারা করে বেদে সম্প্রদায়, তাদের কাছে গিয়েছেন। তো বেদে সম্প্রদায়রা ওই কামড় দেখে বলছে এটা সাপের কামড় না, আর যেহেতু সাপের কামড় না, এটা ট্রিটমেন্ট তারা করতে পারবেন না। তখন ওনারা অনেক ওঝা কবিরাজ ডাক্তার দেখিয়েছেন, কিন্তু ওনাকে যেখানে কামড় দিয়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে অসাড় হয়ে যাওয়া শুরু করে এবং ওনার যেই পায়ে কামড় দিয়েছিল প্রায় হাঁটু পর্যন্ত ওনার অসাড় হয়েছিল। রমজান চাচা উনি কিন্তু এই যে জলাতঙ্কের টিকাও নিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে ওনার পা আর কখনোই সুস্থ হয় নাই। কিন্তু পা যে কেটে ফেলতে হবে বিষয়টা এরকম না, কিন্তু উনি ওই রকম অসুস্থ অবস্থাতেই ছিলেন। এবার আসি আব্দুস সামাদ চাচা, ওনার কি হলো? এই ঘটনার পর থেকে নিয়ে ওনার পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা একটার পর একটা লেগেই থাকা শুরু করলো। কোনো কাজে বরকত হয় না, নষ্ট হয়ে যায় বিভিন্ন জিনিস। যতটুকু আর্থিক সামর্থ্য ছিল সেটাও আস্তে আস্তে কমতে শুরু করলো। ওনারা কিন্তু এটা নিয়ে অনেক ওঝা কবিরাজ দেখিয়েছেন, অনেক বড় বড় হুজুর দেখিয়েছিলেন। তো হুজুরা বলছেন না, এটা কোনো জিনের সমস্যা না, তাদের উপর কোনো জিনের আসন নাই, রমজানের সাথেও নাই, সামাদের সাথেও নাই। এটা কিন্তু হুজুরা বলে দেন যে তাদের সাথে কোনো জিনের আসন নাই। তাহলে কেন এরকমটা হচ্ছে? এভাবে কিন্তু চলছে। বেশ কিছুদিন পর এই যে আব্দুস সামাদ চাচা, ওনার বাড়িতে একজন ফকির আসেন। ফকির বলতে দরবেশ গোছের লোক। আগে কিন্তু এরকম ফকির দেখা যেত, হুজুরের মানে হুজুর বেশের এই ফকিরগুলো দেখা যেত। বিভিন্ন সময় ঘুরতো, কোনো একটা জায়গায় যেত, কখনো কখনো তারা আবার পুনরায় ওই বাড়িতে আসতেন, কখনো আসতেন না। এইভাবে তারা ভবঘুরে জীবনযাপন করতেন আর কি। এখন কিন্তু এরকমটা দেখা যায় না, কিন্তু আগে এরকমটা দেখা যেত। তো এরকম একজন ফকির আসেন এই সামাদ চাচার বাড়িতে। তো আসার পর সামাদ চাচার মা ওই ফকিরকে ভিক্ষা দেন। তখন ওই ফকির বলেন, কী রে, তোর বাড়িতে এই সমস্যা কেন? বেবরকতি তো লেগেই আছে, হয়েছেটা কি বলতো আমাকে? তখন এই সামাদ চাচার মা উনি বুঝতে পারেন যে নিশ্চয়ই এই যে যিনি ফকির, ইনি কোনো একটা সমাধান করতে পারবেন, কারণ ওনারা তো অনেক পীর ফকিরের কাছে গিয়েছেন, কেউ তো কিছুই বলতে পারে না। কিন্তু উনি নিজে থেকে এই বিষয়টা বলছেন, নিশ্চয়ই উনি কোনো একটা সমাধান দিতে পারবেন। তখন বলেন যে এই ঘটনা, এরকম একটা ব্যাপার ঘটছিল, মানে এই পুরো ঘটনাটা খুলে বলেন সামাদ চাচার মা আর কি। সামাদ চাচা ওখানে ছিলেন। তখন ওই ফকির বলেন যে বিষয়টা তো খুবই জটিল, তবে এতটুকু বলতে পারি যে তোদের উপর কোনো জিনের প্রভাব নাই, সরাসরি কোনো জিন এখানে আসর করে না, এটা নিশ্চিত। তবে হয়েছে কি, তোদের বদদোয়া লাগছে, অভিশাপ লাগছে। আর এই অভিশাপটা কে দিছে? এই অভিশাপটা দিছে হলো বৃষ্টির দেও। মূলত এই আব্দুস সামাদ আর রমজান যখন বের হয়েছিল আর ওই যে বাচ্চাটা কোলে নিছিল, এই বাচ্চাটা হলো বৃষ্টির দেওয়ের বাচ্চা। এই দেওগুলা বৃষ্টির সময় বের হয়, আর বাচ্চাটা ওখানে ছিল, ওখানে রেখে পাশে গেছিল, হঠাৎ করে কোলে নিছে আব্দুস সামাদ। এরপরে ওখানে আসা শুরু করছে ওরা। তো যেহেতু বাচ্চাটা আসলে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আর ওদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, এই জন্য ওদের বড় ধরনের কোনো ক্ষতি করে নাই। কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে এই টাইপের বাচ্চা যদি কেউ কোলেও নেয়,
ভালো উদ্দেশ্যেও নেয়, তাদের কোনো না কোনো ক্ষতি হয়। মূলত এই কারণে এটা হচ্ছে। আর এই ক্ষতির থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যেদিন মাফ করবেন সেদিন হবে। তবে একটা ব্যাপার, যেহেতু ওই বাচ্চা ওরা কোলে নিয়েছিল, দুজনই টাচ করেছিল কোনো না কোনোভাবে, সুতরাং ওদের উপর এই বৃষ্টির দেউদের একটা খারাপ নজর রয়েই যাবে সারা জীবন। ওরা সরাসরি এসে কোনো ক্ষতি না করলেও কখনো কখনো ক্ষতি করলেও করতে পারে। এখন সমাধান একটাই, সমাধান হলো, যেহেতু বাচ্চাটা কোলে নিয়েছিল আব্দুস সামাদ, তার কোলেই বেশিক্ষণ ছিল, আব্দুস সামাদ কখনোই বৃষ্টির মধ্যে বের হবে না। বৃষ্টির মধ্যে বের হলেই এই বৃষ্টির দেওগুলো তার কাছে চলে আসতে পারে। বৃষ্টি যখন আসবে সে বৃষ্টিতে ভিজবে না, সে কোনো একটা আশ্রয়ের নিচে দাঁড়িয়ে থাকবে। এটাই সমাধান। আর একটা ব্যাপার, সেটা হলো আমি আমার সাথে থাকা কয়েকটা পাহারাদার জিন আব্দুস সামাদের দায়িত্বে নিযুক্ত করব। ও যদি কখনো ভুলে যায় বৃষ্টির মধ্যে কোনো একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকার কথা, ওরা মনে করিয়ে দেবে। ভিন্ন ভিন্ন প্রাণীর সুরতে ওরা আসবে, এসে মনে করিয়ে দেবে। এটা শুধু আব্দুস সামাদ চিনবে, বুঝবে, অন্য কেউ বুঝবে না। তো এটা বলে ওই ফকির ওখান থেকে চলে যান। তো এরপর থেকে আব্দুস সামাদ চাচা, উনি তো খুব সতর্ক, বৃষ্টির মধ্যে কখনো বাইরে বের হন না। বৃষ্টি যদি কোথাও হয়, উনি কোনো একটা নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে থাকেন, বৃষ্টি থেমে গেলে তখন বের হন আর কি। আর ওই যে কুকুরটা এসেছিল আব্দুস সামাদ চাচা, উনি লুঙ্গি দিয়ে তার ঘাটটার মুছিয়ে দিয়েছেন। এটা কিন্তু বহু বছর যাবত এরকম হচ্ছে। এই কুকুরটা মূলত ভালো একটা জিন, সে এসে মনে করিয়ে দেয় তুমি কিন্তু এখন বের হয়েও না। আর ওই কুকুরটা তার পাহারা দেয় যাতে করে এসে ক্ষতি করতে না পারে ওই বৃষ্টির দেওগুলো। তো এই কথা তো যখন শুনেছেন কেবল এই রাশেদ ভাইয়ের সাথে অন্যান্যরা, এতক্ষণ তো তাদের মনে করছেন যে এটা তো একটা সাধারণ কুকুর ছিল। কিন্তু এই কুকুরটা যে আসলে জিন ছিল, এইটা তো যখন গল্পের এই পর্যায়ে এসেছেন তখন তো ওনারা চমকে উঠেছেন। তবে যখন চমকে উঠে তাকিয়েছেন তখন দেখেন ওই কুকুরটা নাই। তো সামাদ চাচা বলেন যে যখনই এই ধরনের সমস্যা হয় ওই কুকুরটা আমার কাছে চলে আসে, বা অন্য কোনো সুরতেও আমার কাছে চলে আসে। এটা আমি চিনি, মানুষজন দেখে কিন্তু বুঝতে পারে না। তো সামাদ চাচা বলেন এটাই হলো ঘটনা, উনি এখনও এটা মেনে চলছেন। আর এই যে রমজান চাচা ওনার যে তথ্যটা এখন পর্যন্ত পাওয়া যায় যে রমজান চাচা এখনও জীবিত আছেন। আরিফ ভাই এই তথ্যটা যতটুকু সম্ভব, যতটুকু তথ্য নিয়েছেন আর কি, উনি জানিয়েছেন উনি জীবিত আছেন। তবে নিশ্চিতভাবে বলা যায় উনি জীবিত আছেন কি, তবে সম্ভাবনা আছে আর কি, যতটুকু তথ্য উনি পেয়েছেন। তো ওই যে রাশেদ ভাইরা যখন ওইখান থেকে বের হয়ে আসেন, বৃষ্টি এর মধ্যে কমে গেছে, কমে যাওয়ার পর ওনারা এরকম বের হয়ে আসছেন আর কি। তো বেশ খানিক্ষণ পর পিছন দিকে তাকিয়ে দেখেন যে আর একটা কুকুর ওই আব্দুস সামাদ চাচার কাছে গিয়েছেন। যাওয়ার পর আসলে বুঝতেই পারছেন যে আসলে কুকুরটা স্বাভাবিক কোনো কুকুর ছিল না, নিশ্চয়ই এটা কোনো জিন ছিল। ওই আব্দুস সামাদ চাচা ওই কুকুরটাকে আদর করছিলেন। তখন আর এই যে রাশেদ ভাই বা তার বন্ধুবান্ধব, তাদের কিন্তু সাহস হয় নাই ঘুরে গিয়ে সেই কুকুরটাকে দেখার। আর এই যে আব্দুস সামাদ চাচা, ওনার বাড়ি হচ্ছে পুরাতন বান্দুরা। উনি এখনও আছেন, ভালো আছেন। তবে যতটুকু সম্ভব যতটুকু তথ্য পাওয়া গেছে যে উনি এখনও আছেন, ভালো আছেন। তবে এই মুহূর্তে আমরা যখন ঘটনা প্রচার করছি আমরা জানি না উনি জীবিত আছেন কি না। তবে উনি যদি জীবিত থাকেন আমরা চেষ্টা করবো ওনার সাথে কোনো না কোনোভাবে দেখা করার জন্য। সেই ভিডিওটা হয়তো আমরা সামনে আনবো না, তবে চেষ্টা করবো ওনার সাথে দেখা করার জন্য। কারণ এমন একটা লেজেন্ড পার্সন যে ওনার সাথে এইরকম একটা ঘটনা ঘটেছে। আর বৃষ্টির দেও, এই টাইপের ঘটনা আমরা আগে কখনো বলেছি কিনা মনে পড়ে না। হতে পারে আপনার দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এই বৃষ্টির দেও সম্পর্কিত ঘটনা এটিই প্রথম। প্রিয় লিসেনার্স, আরিফ ভাই কিন্তু চমৎকার ঘটনা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আপনারাও সেই ঘটনাগুলো পছন্দ করছেন।